হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন। তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওটা দেখছেন কাছে দূরে যে যেখান থেকেই দেখবেন না কেন একটা করে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দীর্ঘ 12-13 দিন ফাইট করার পর আবারও আমি সেম ভাবে মুতুরিকে ওয়াশ করার জন্য চলে আসলাম। সে হয়তো ভেবেছিল যে অন্য 8-10টা মানুষের মতো আমিও যে আমার চ্যানেলে ফেক স্ট্রাইক দিলে হয়তো আমি সেটা নিয়ে কোনো কিছু করতে পারবো না, কিন্তু সে হয়তো এটা ভুলে গেছে যে বাবারও কিন্তু বাবা আছে। ইতিমধ্যে আপনারা কিন্তু জেনে গেছেন যে কয়েকটা চ্যানেলে মুতুরি কিন্তু হামলা করেছিল। এর মধ্যে আমার এই চ্যানেলটা কিন্তু নতুন চ্যানেলে মাত্র 2টা ভিডিও দেওয়ার পরেই সে কী করছে, 3 নাম্বার যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে সে ফেক স্ট্রাইক দিল। স্ট্রাইক দেওয়ার ফলে যা হয়েছে সেটা হচ্ছে কি যে আমি সাথে সাথেই সেটা আবার কাউন্টার যখন দিলাম তো আলহামদুলিল্লাহ সেই ভিডিওটা বা আমার ওই স্ট্রাইকটা উঠে গেছে। এরকম করে হচ্ছে কি যে অন্যান্য যে সমস্ত ব্লগাররা আছে যে তারা গিয়ে ব্লগ ভিডিও বানাতো, হঠাৎ করে তাদের মনে হলো যে আমি একটু সমালোচনা করি বা আমি একটু পাচাটি চেটে চেটে যদি আমার চ্যানেলটা ভাইরাল করতে পারি অন্তত পক্ষে কিছু তো ইনকাম হবে। তারা ওই অর্থে করেছিল, কিন্তু সেখানেও সে ঘুরে বালি সেই যেই ভিডিওগুলো করা হয়েছিল প্রশংসা করে সেই ভিডিওগুলোর মধ্যেও মুতুরি স্ট্রাইক দিল। পরবর্তী পদক্ষেপ তারা নিল কি, তারা মাপ চাইলো, ভুল স্বীকার করলো, তারা স্ট্রাইক উঠাই নিতে বললো। মুতুরি তো স্ট্রাইক উঠাই নিবে না, মুতুরি তো এরকম জাতের মানুষ না। মুতুরি হচ্ছে গিয়া মানুষকে বলে জাতীয় বেঈমান, মানে মিথিলাকে বলে জাতীয় বেঈমান। এই সমসাময়িক যে ভিডিওগুলো বা যে টপিকগুলা মানে ট্রেন্ডিংয়ে চলতেছে সেটা নিয়ে একটু পরে ডিসকাস করি আপনাদের সাথে। মুতুরি এর ওরে বলে জাতীয় বেঈমান, ভাইয়ের বউকে বলে জাতীয় বেঈমান, কিন্তু আদতে আসল জাতীয় বেঈমানি হচ্ছে গিয়া মুতুরি। কেন এটা বললাম দেখেন, একটা লোক ওই যে গোন্দেল্লা বেটা যেই নামটা রাখছে যে লোকটা, সেই লোকটা মুতুরিকে নিয়ে ভিডিও বানানোর পরে যেটা হয়েছে, মুতুরি তাকে স্ট্রাইক দিছে। স্ট্রাইক দেওয়ার পরে যেটা হয়েছে যে ওই লোকে তাকে যখন মেইল করছে সেই মেইল অনুযায়ী মুতুরি বলছে যে ঠিক আছে আপনি মাপ চেয়ে ভিডিও বানান, আমি আপনার স্ট্রাইকটা তুলে দিব। তো সেই লোকে কি করছে, মাপ চেয়ে ভিডিও বানালো, ভিডিও বানার মানে যেটা মানে জোর জবরদস্তি যেটা হয় আর কি। তো ওই লোকটা মাপ চেয়ে ভিডিও বানালো, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই যে মুতুরি কথা দিয়ে কিন্তু কথা রাখেনি। মুতুরি কি করছে, সেই ভিডিওটা বা সেই লোকের চ্যানেলটার থেকে স্ট্রাইক কিন্তু তুলে দেয়নি, যেটা তুলে না দেওয়ার ফলে লোকটা কিন্তু পরবর্তীতে আবার ভিডিও বানিয়েছে। তো এখন আমার কথা হলো যে যে কথা দিয়ে কথা রাখে না তাকে আমরা কি বলি? তো যেখানে সে নিজেই বেইমানি করছে, সে নিজেই একটা বড় বেইমান, সে আবার কি করে মানুষকে বলে যে ভাই বউ জাতীয় বেইমান। আরে ভাই, জাতীয় বেইমান তো তুমি, জাতীয় বেইমান তো তুমি, যেই বেইমান গিয়ে একটা ঘর ভেঙে আরেকটা ঘরে আসছো। তো জাতীয় বেইমান কে? এটা ট্যাগ কি আর নতুন করে দিতে হবে? আমি খুব সাবলীল ভাষায় বা সাবলীলভাবে কথা বলার চেষ্টা করি বা কথা বলতে চাই, খুব ভদ্রভাবে বলতে চাই। অনেকজনকে দেখেছি যে তারা অনেক অকথ্য ভাষায় ওকে বাজে বাজে কথা বলে। আমি চাই না যে আমি একটা মেয়ে হয়ে আমি ওকে একটা গালি দেই বা ওর একটা বুলি করে কথা বলে, আমি এটা কখনোই চাই নাই। এখন দেখতেছি যে না, সবাই ঠিকই আছে, যারা যারা ওরা নোংরা ভাষায় জুতা পিটা করে বাস দেয় তারাই ভালো থাকে। হ্যাঁ, তারাই ভালো, তাদেরই উচিত, ওনারাই পারবে গিয়ে যে এই মুতুরির মতো অসভ্য মহিলাকে সভ্য বানাতে। ও তো ইতর টাইপের মহিলা, ও হচ্ছে গিয়ে জন্মসূত্রে ইতর। ওর যে জন্মটা হয়েছে, ও যে মায়ের পেট থেকে হয়েছে সেই মাটা হচ্ছে গিয়ে ইতর। সেই মাটা এলাকার কোনো মানুষের সাথে যে মিশে খাবে সেটা ওর মার যোগ্যতা নাই। তো আশেপাশে সব মানুষের সাথে মানে বৈষম্য, ঝগড়া ঝাঁটি। কেন? তাদের একটা বিল্ডিং আছে, তার একটা বিল্ডিং করছে, তাদের আর্থিক অবস্থা ভালো। এর জন্য আর্থিক অবস্থা কিভাবে ভালো হয়েছে? মেয়ে হাঙ্গা বসার পরে আর্থিক অবস্থা ভালো হয়েছে। এই যে আপনারা যদি খেয়াল করেন, আপনারা যারা মুতুরির ভাইয়ের ভিডিওগুলো দেখছেন, সেই ভিডিওগুলো যদি আপনারা একটু ফোকাস করেন, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে মুতুরির ভাইকে যখন বরণ করা হচ্ছিল, মানে মুতুরির ভাইয়ের বউকে যখন বরণ করে ঘরে নেওয়া হচ্ছিল, ওই সময়ও ওদের গেটের সামনে মাটির ঘর ছিল। সেই সময় তো এটা আজকে থেকে 2 বছর আগের কথা, 2-3 বছর আগের কথা। তখন মানে এই আমলে আপনারা চিন্তা করছেন, ডিজিটাল যুগে আইসাও ওদের ঘরে মানে ওরা মাটির ঘরে থাকতো। ইভেন এই মাটির ঘরটা এই রিসেন্ট 2-3 বছর আগে ভাঙাভাঙি হয়েছে, যখন সুজন বিয়ে করছিল সেই সময়। তারপরে ওই মাটির ঘরটা ভেঙে ওই জায়গাটা একদম ইয়া করছে, খালি করে গাছ লাগাইছে। এটা এই রিসেন্টের ঘটনা। তাহলে কত বড় ছোট লোক মহিলা, ওরা যে কোন ছোট লোকের ঘর থেকে উঠে আসছে সেটা কি আপনারা দেখতেছেন না? আরো যদি এখন বলতে হয় আরো অনেক কথা বলতে পারি। ওদের বাড়ি বা ওদের আশেপাশের মানুষজন তো কমেন্ট করে করে আমাকে তো অনেক কথা বলে, আমি সেই সমস্ত কথাবার্তা আমলে নেই না। কারণ এর জন্যই নেই না যে আশেপাশে অনেক শত্রুও থাকতে পারে। বাট আপনারা মুতুরির ফ্যামিলি বা মুতুরিদেরকে যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে ওরা কিন্তু নির্দিষ্ট 2-1 মানুষের কাছে যায়, নিজের আত্মীয় স্বজনের কাছে। এছাড়া কিন্তু ওরা কোথাও যেতে পারে না। কেন যেতে পারে না? কারণ ওদেরকে মানুষ, সমাজ থাকে না যে সমাজচ্যুত করে দেয়, গ্রামের থেকে এক ঘরে করে দেয়, ওদেরকে মানুষ সেরকম এক ঘরে করে দিছে।
আর গ্রামের মানুষদের একটা জিনিস দেখবেন যে কিরে বাড়িতে যদি কোনো মেয়ে আসে তাহলে কিন্তু গিয়ে দেখা করে, দেখে যে কে এই মেয়েটা আসছে, দেখি কেমন আছে না আছে, শ্বশুর বাড়িতে কি অবস্থা বা কি হালে আছে, এটা কিন্তু মানুষ দেখতে আসে আশেপাশ থেকে। আপনারা কি আজ পর্যন্ত দেখছেন যে মধুরী কেউ দেখতে আসছে? কেউই আসে নাই। কারণ এটাই হচ্ছে গিয়ে ওদেরকে যে সমাজ থেকে বের করে দেয় নাই এখন পর্যন্ত, এটাই ওদের 7 জন্মের কপাল। আর বেশি কিছু বললাম না। এখন শুধু ভাইয়ের বউর বদনাম, ভাইয়ের বউর বদনাম, ভাইয়ের বউর বদনাম। ভাইয়ের বউকে দিয়ে যতদিন পারছে ইনকাম করে নিছে, ভাইয়ের বউকে দিয়ে যতদিন পারছে নিজের চ্যানেলটা যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে সে এই চ্যানেলটা গ্রো করে নিছে। যখন দেখছে এখন ভাইয়ের বউ তাকে জিজ্ঞেসও করে না, এই ভাইয়ের বউ খারাপ হয়ে গেল। গত কয়েকদিন আগেই কিন্তু মতুরি বললো যে খুব শখ করে বিয়ে করানো হয়েছে তার ভাইকে, যে তার বাপ মার সাথে জানি সঙ্গ দিতে পারে এর জন্য। গতকালকের ভিডিওতে আবার বলতেছে যে জাতমাত দেখা হয়নি, আগে বিয়ে করে দেওয়া হয়েছে। 14 গোষ্ঠী মিলে মেয়ের পরিবার দেখতে গেল, মেয়েকে দেখতে গেল, মেয়ের হাতে টাকা দিল, পয়সা দিল, মেয়েদের বাসার ছাদে গিয়ে ভিডিও বানিয়ে আনলো, সব কিছু করে আসলো, তারপরেও নাকি তারা সেই মেয়েকে দেখে নেই। আচ্ছা একটা মানুষ, আমার একটা কথা আপনারা একটু বলেন, যে একটা মেয়ে কি বাবার বাড়ি থেকেই কি খারাপ হয়ে আসে, নাকি থাকতে থাকতে খারাপ হয়ে যায়? এমন আচরণ করছে এর জন্য কি খারাপ হয়ে গেছে? নিজের স্বামীর ইনকামের প্রতি বইয়ের হক আগে, বইয়ের অধিকার আগে, তারপরে বাপ মা, তারপরে যদি 5 গোষ্ঠী থাকে তাহলে 5 গোষ্ঠী। তো সেখানে বউ যদি স্বামীর ইনকামের টাকা নিজের অ্যাকাউন্টে রাখে, নিজের নামে রাখে, তাহলে সমস্যা কোথায়? এখানে কি মুতুরি কি নিজের স্বামীর ইনকামের টাকা নিজের অ্যাকাউন্টে রাখতেছে না? মুতুরি কি বলতে পারবে যে তার টাকা, তার ইনকামের টাকা, তার স্বামীর ইনকামের টাকা, আচ্ছা তারটাই বাদ দিলাম, তার স্বামীর ইনকামের টাকা তার মায়ের নামে অ্যাকাউন্ট করা, তার মায়ের অ্যাকাউন্টে রাখছে, এটা কি বলতে পারবে মুতুরি? কখনোই বলতে পারবে না। সামান্য আপনারা একটা জিনিস দেখেন, ছেলে মেয়েদেরকে নিয়ে, মুতুরির ছেলে মেয়েদেরকে নিয়ে মুতুরির শাশুড়ি ঘুরতে পারে, স্কুলে যেতে পারে, বাজারে যেতে পারে, পার্কে যেতে পারে, এ বাড়ি ও বাড়ি যেতে পারে, সব জায়গায় যেতে পারে, বাট মুতুরি কখনো তার শাশুড়িকে নিয়ে জামাই জায়গা রাখলো, জামাই ভালো কোনো কিছু কিনলো, সেটাতে তার শাশুড়িকে একবারও নিয়ে যেতে দেখি না, একবারও না। তাহলে এখান থেকেই তো প্রমাণ হয় যে মুতুরির স্বামীর ইনকামের টাকা তার অ্যাকাউন্টে যায়। তাহলে যদি স্বামীর ইনকামের টাকা মুতুরির কাছে আসে, তাহলে সুজনের ইনকামের টাকা মিথিলার অ্যাকাউন্টে গেলে সমস্যা কোন জায়গায়? আসলে সমস্যা এই জায়গাতে, কারণ উনি চায় না যে কেউ রাজত্ব করুক, উনি চায় রাজ্য ওনার থাকুক, রাজত্ব ওনার থাকুক। এখন এক বনে তো 2 ভাগিনী থাকতে পারে না, কখনোই থাকতে পারে না। হয়তো একজনের মেও সেজে থাকতে হয়, আর একজন তো ভয়ঙ্কর রূপ দেখাইতে হয়। এখন মিথিলা নতুন হিসেবে কত স্যাক্রিফাইস করবে? 3 বছর সংসার জীবনে যদি দেখে যে তার স্বামীর ইনকামের টাকা তার অধিকার নাই, তার স্বামীর ইনকামের টাকা দিয়ে 3 পিস কিনতে গেলে সেটা মানুষকে জবাবদিহিতা করতে হয়, এটা আপনারা আমরা এটাকেও সহ্য করব যে আমাদের স্বামীর ইনকামের টাকার হিসাব আমার ননাসকে দিতে হয়? আমার স্বামী কয় টাকা পাঠালো, আমার জন্য 5 টাকা পাঠালো, সেই টাকা আমার আরেকজনের কাছ থেকে হাত পেতে আনতে হয়। এর থেকে লজ্জার কোনো কিছু আছে? অন্তত পক্ষে বাবা মার বাসায় থাকলে, বাবা মার কাছে থাকলে তো বাবা মা হাতে টাকা দিয়ে দেয় যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা কিনো, এরকম তো বলে দেয় না? তাহলে সেখানে স্বামীর ইনকামের টাকা, স্বামীর ইনকামের প্রধান হকই থাকবে বউয়ের, এরপরে বাদ বাকি জনের। তো সেখানে বউ যদি তার স্বামীর টাকা নিজের অ্যাকাউন্টে রাখে, এত বিপত্তি কেন বেঁচে যায়? যেখানে ঝগড়াঝাটি লাগছে যে সুজনের ওয়াইফকে সুজন নিয়ে গেছে, হ্যাঁ, সবার বিরুদ্ধে গিয়ে নিয়ে গেছে। তাহলে সবার বিরুদ্ধে যখন গিয়ে নিয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে সবাই এক পক্ষে ছিল, সুজন আলাদা পক্ষে ছিল। কারণ সুজন আলাদা পক্ষে এর জন্য ছিল যে সুজন তো দেখতে পারছে যে কিরে দিন দিন তো শুধু আমার বউকে নিয়েই তো সবার এত মাথা ব্যথা, আমার বউর ভালো মন্দ দেখতে পারে না, আমার বউয়ের খাওয়া পড়া দেখতে পারে না। তাহলে সেখানে আমি কি করব? আমি একটা পুরুষ মানুষ হিসেবে ওই লোকটা কি করতে চায়, কি করতে পারে, কি করবে? আর যেখানে বনে গেছে সেখানে বোনের সাথে না নেওয়ার কাহিনীটা কি? না নেওয়ার কাহিনীটা হচ্ছে গিয়ে ভিউজ ব্যবসা। যেখানে দেখবেন ভিউজ নাই সেখানে মুতুরি নাই। আপনারা একটা জিনিস দেখেন, মুতুরি কিন্তু নিজের ননাসকে দেখে নাই, মানে ননদকে কিন্তু দেখে নাই। মুতুরির ছোট ভাই, মানে ছোট যেই ননদটা ছিল, বিয়ে হয়েছে লাস্ট, সে কিন্তু তাকে কিন্তু দেখাতে পারে নাই। কেন দেখাতে পারে নাই? কারণ সে একদম রেস্ট্রিকশন ছিল যে আপনি আমাকে দেখাবেন না। এর জন্য কিন্তু মুতুরি তার ইয়েকে দেখায় নাই, ননদকে দেখায় নাই। মুতুরি কেন তার ভাইয়ের বউয়ের প্রতি এত অবিচার করছে? কারণ মুতুরি খরচ করছে, বিয়ের 10 টাকা খরচ করছে, 20 টাকা উঠাইছে, 50 টাকা উঠাইছে, এটাই হচ্ছে গিয়ে মুতুরি। তো সেখানে মুতুরিদের সাথে বা বাবা মার সাথে 6 মাস কথা বলে নাই সুজন, নাকি কথা বলে নাই 6 মাস কথা বলে নাই। এই কারণে কথা বলে নাই যে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। কেন? সুজন কি বাচ্চা? একটা পুরুষ বিয়ে করছে, 3টা বছর চলতেছে, 4টা বছরে পড়বে। তো সেখানে একটা পুরুষ কি এইটা বুঝে না? অন্তত পক্ষে এটা বুঝে না যে আমার সাথে কি ধরনের আচার আচরণ হচ্ছে?
বাবা মা কেন গিয়ে মেয়ের পক্ষে নিয়ে এত সাফাই গাইবে, এত কিছু করবে? এর জন্যই তো। তো এই মূল কারিগরটাই হচ্ছে গিয়ে মুতুরি। বাবা মার সাথে যে 6 মাস কথা বলে নাই, এটার জন্য দায়ী একমাত্র মুতুরি। যদি মুতুরি অতিরঞ্জিত কোনো কিছু না করতো, তাহলে কি আজকে এই জিনিসটা হতো না। কথা আছে না যে লেবু যত কম চিপবেন তত তিতা কম হবে, লেবু বেশি চিপলেই কিন্তু তিতা হয়ে যায়, কসলালেই কিন্তু তিতা হয়ে যায়। ঘুড়ির নাটায় যখন সুতার টান বাজে তখন কিন্তু কেটে যায়, লুজ দিয়ে দিয়ে রাখতে হয়। সেই রকম বেশি টাইট দিতে চাইছিল, এর জন্য হাতে থেকেই ছুটে চলে গেছে। একবার এটা একদম ঠিক হয়েছে। আমি তো মনে করি যে হ্যাঁ, মিথিলা 100-100 ভালো করছে, 100-100 ঠিক করছে। এই মেয়েটাকে এখন হেনস্থা করার জন্য অনলাইনে কি পরিমাণের যে তুলকালাম শুরু করছে আপনারা একটু দেখেন। ভাইয়ের ক্ষতি হবে এটা চেয়েও মুতুরি রোজা রাখছে। আপনারা চিন্তা করছেন কত বড় ভয়ঙ্কর মহিলা? একে আর কি কি ট্যাগ দেওয়া যায়? আপনারা একটু আমাকে কমেন্ট করে বলবেন যে একে কি ধরনের ট্যাগ দিলে এর সাথে যায়, খুব মানায়। নিজের ভাইকে ক্ষতি করার জন্য, ভাইয়ের বোর ক্ষতি করার জন্য নফল রোজা রাখছে। সেই নফল রোজা রেখে সেটা আবার আপনার পোস্ট করলো, যেই পোস্টে ফেসবুকে দিল যে সে নফল রোজা রেখেছে, নফল ইফতারি করছে। হ্যাঁ, নফল রোজা রেখে ইফতারি করছে, সত্য কখনো গোপন থাকে না। এই ক্যাপশন দিয়ে কয়েকটা ছবি পোস্ট করছে ফেসবুকে। সত্যি কথাই বলেছে পুত্রী আপা যে সত্য কখনো চাপা থাকে না। এর জন্যই তার যে হাঙ্গা বসার যে খবর সেটা ফ্ল্যাশ হয়ে গেছে। এটাও আপনাকে মানতে হবে। আল্লাহ তো শুধু সুজন আর মিথিলার মিথ্যা বা গোপন জিনিস বের করে দেওয়ার জন্য বসে নেয়, আল্লাহ তো সবার ভালো মন্দ সব কিছু বের করে দেওয়ার জন্যই আল্লাহ। তো সেখানে শুধু মিথিলার দোষ, মিথিলার গোপন কিছু বের করে দেওয়ার জন্য যদি কেউ নফল নামাজ বলেন, নফল রোজা নামাজ যাই বলেন না কেন করে না কেন, সেই সাথে নিজেরও কিন্তু অনেক কিছু বের হয়ে যায় সাথে সাথে। সত্য কখনো চাপা থাকে না। ঠিক তেমনি তো আপার যেই ঘটনাটা, হাঙ্গার যে ঘটনাটা, আপা যে সংসার ত্যাগ করে আরেকটা সংসারে চলে আসছে, সেটার ঘটনাটাও কিন্তু আজকে আপনাদের 3 বছর পরে আপনারা হয়তো জানতে পারলেন। মাঝখানেও বের হয়েছিল, বাট ওনারা কেন আর কন্টিনিউ করেনি আমি জানি না। কিন্তু আবার আপনারা 3 বছর 4 বছর পরে কিন্তু আপনারা জানতে পারলেন। এইভাবেই পদে 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 সত্যটা কিন্তু জেনে যাবেন। এখন উনি যে ভাদ্র মাসের যে কুকুরটা হয়েছে, সেই ভাদ্র মাসের কুকুরটা হওয়ার পিছনের কারণ হচ্ছে গিয়ে যে ভাইয়ের ইনকাম ভাইয়েরটা আর খেতে পারবে না। এটা হচ্ছে গিয়ে তার মূল যেই চিন্তা ভাবনা ছিল, সেটা যে ভাইয়ের মধ্যে আর কোনো সে খবরদারি করতে পারবে না, ভাইয়ের সংসারে সে গিয়ে আর রাজ করতে পারবে না। তার যেরকম মনে হয় যে সে স্বামীর টাকা হাতে নাড়বে, চাড়বে, জিনিসপত্র কিনবে, সব পূরণ করবে, তেমনিতে অন্য মেয়েটারও কিন্তু ইচ্ছা করে যে তার জিনিসপত্র সে নাড়বে, চাড়বে, সব কিছু করবে। সে যেভাবে এসে ভাইয়ের বোন নামে বদনাম করতেছে, তারও তো ননদ একটা ব্লগ করে। কোথায় সে ননদরাকে চাইলে পারে না এসে ভিডিওতে কথা বলে না? তো কেন বলে না? কারণ ওই ননদরা যদি বলে কোনো কথা বলে, যদি কোনো মুখ খুলে, তাহলে তো এই আপা মানে এই মতুরি আপা তো আস্ত রাখবে না। এনার সাথে তো কারো কোনো সেরকম ভালো সম্পর্ক নাই, তারপরেও আস্ত রাখবে না। ওনারা আসে শুধু মায়ের টানে, যে মা তাদের দেখি বা কিছু এই জন্য আসে। এসে যদি ঝগড়াঝাটি হয় তাহলে তো সেখানে আর মানুষ আসবে না। সেমভাবে যদি এইটা মিথিলা হতো, মিথিলা করতো, তখনও কিন্তু অন্যরকম একটা কথা শোনা যেত না? সে যেভাবে তার ভাইয়ের বিরুদ্ধে এলিগেশন আনতেছে যে আমার ভাই 6 মাস কথা বলে নাই, যে ছেলে একদিন কথা না বললে থাকতে পারতো না, সেই ছেলে 6 মাস কথা বলে নাই। এইখানে যদি বলেন বউ নিষেধ করছে এর জন্য ছেলে শুনছে বা স্বামী শুনছে, বিষয়টা তেমন না। ছেলেরও ঘৃণা এসে গেছে বাবা মার প্রতি। আপনারা দেখবেন যে ফ্যামিলি পলিটিক্সগুলোর ভিতরে একটা জিনিস কমন, সেটা হচ্ছে গিয়ে যে বাপ মা যে কোনো একটা সন্তানের পক্ষ নিয়ে থাকে সবসময়। আর বিশেষ করে যে সন্তানটা একটু দেয়, তারপরে গিয়ে সব কিছুতে একটু হেল্প করে বেশি, সেই কথাগুলোই মানে সেই ইয়াগুলোই হচ্ছে গিয়ে যে বাপ মা তার পক্ষে নিয়েই কথা বলে। তো এই যে সুজন ছেলেটা মিথিলা যেরকম দেখেন না, মানে এক মায়ের পেটের 3 ভাই বোন হচ্ছে গিয়ে 3 রকমের। এই সোনিয়া হচ্ছে এক রকমের, মানে মুতুরি হচ্ছে এক রকমের, ছোটটা হচ্ছে এক রকমের, সুজন হচ্ছে এক রকমের। আর অনেকে আবার এটা বলতেছে যে কী রে আপনার ভাই আর ভাইয়ের বউই তো কালসাপ। হ্যাঁ, কালসাপ তখনই মানুষ হয় যখন মানুষের বিরুদ্ধে চলে যায়। এই ফ্যামিলি পলিটিক্সের মধ্যে যারা পড়ে নাই তারা অন্তত এখন মানে এটা জানে না যে ফ্যামিলি পলিটিক্স কাকে বলে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে বিয়ের 3 বছর, যেহেতু স্বামী একজন স্টাবলিশ, স্বামী ভালো টাকা ইনকাম করে, এখন কি সেই বউটারকে একটা বাচ্চার প্রয়োজন হয় না? মানুষ তো বাঁচে কি নিয়ে? একটা তো স্মৃতি নিয়ে বাঁচে না। শ্বশুরবাড়ির জন্য বিয়ে বসছি, শ্বশুরবাড়ি গেলাম, খেলাম, ঘুমালাম, দিন শেষে আবার উঠে লুডো খেললাম,
এরকম না তো, তারা তো নিজের একটা ভবিষ্যৎ আছে, তার নিজের ভবিষ্যতেরও তো একটা চিন্তা আছে। আজকে দেখেন মিথিলা যেইভাবে মানে আপনাদেরকে মুতুরি যেভাবে বলছে যে কার জানি ব্রেন ওয়াশ হয়ে তারপরে গিয়ে ভাইয়ের বউ এই কাজটা করেছে। কেউ এই জামানায় কেউই ছোট না, সবাই বড়, সবাই সবার জায়গাটা দেখবে। আজকে যদি এই পুরুষটা মিথিলার হাজবেন্ড, আমি শুধু নাম আমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আজকে যদি এই লোকটা ভালো এস্টাবলিশ হয়ে ভালো টাকা পয়সা ইনকাম করে যদি এই বউটাকে ছুঁড়ে ফেলে দেয়, তখন এই বউটার ভবিষ্যৎ কী হবে? সুতরাং যার সন্তান, যার মেয়ে, তার কষ্ট, তার মাথা, তার ব্যথা। এখানে যদি মুতুরির বোন হতো তাহলে মুতুরির বোনটাও সেম করতো না যে এমন না, করতো। তো সেইখানে যদি সেই মহিলা স্বামীর কাছে যায়, কেন যাবে না? আমার কথা হচ্ছে কেন যাবে না, কিসের জন্য যাবে না? এইখানে তো কোনো চুক্তিপত্র হয় নাই যে বিয়ের আগে যেতে পারবে না, এমন তো কোনো চুক্তিপত্র হয় না, না সরি বিয়ের পরে যেতে পারবে না, এটা নিয়ে তো কোনোখানে কোথাও চুক্তিপত্র হয় নাই, হলে তো এটা আমরা দেখতেই পারতাম। তো সেও দেখায় নাই। সে নাকি ফ্যামিলির সব বিষয়গুলো আপনাদের সামনে ভালো, যেহেতু ভালো ধরে মন্দ ধরা উচিত, মন্দ যে ধরতেছে শুধু ভাইয়ের বোর কথা কেন বলতেছে? ভাইয়ের বোর কথা তো বলার একটা দরকার নাই, সেই সাথে তো অনেক মানুষেরও কথা আছে, অনেক মানুষের প্রসঙ্গ আছে। কেন ওর মাঝে ওর চাচিদের সাথে ঝগড়া করে বেড়ায়, এটা কি আপনাদেরকে বলছে? এটা তো একটা বলার বিষয়, কেন বলে না? আশেপাশের মানুষদের সাথে ওর মা কেন মিশতে পারে না? কারণ ওর মার মুখের জন্য মিশতে পারে না। ওরা যে ওর দাদিকে চিকিৎসার অভাবে যে মেরে ফেলছে সেটা কেন একবারও বলে না? এটাও তো মন্দ না? এই বিষয়টা তো আরো মন্দ যে দাদির চিকিৎসা করায় নাই, দাদিকে চিকিৎসার অভাবে দাদিকে মনে করেন যে চিকিৎসার মানে না পাইতে যে মারা যায় না মানুষ, সেভাবে মারা গেছে। তো এইগুলো সব কিছু যখন বলবে, আমি যখন ভালো মন্দ বলার দায়িত্ব নিয়েছি, তো সেই ক্ষেত্রে দুই একটা মানে একজনের নির্দিষ্ট একজন ব্যক্তির মন্দ বলার জন্য কেন আমি বসে থাকবো? আমি মন্দ বললে সবাইকে নিয়ে মন্দ বলবো, তাই না? এরকমই তো নিয়ম, তো এরকমই। আর কিন্তু না, যেখানে আপাদের ফেরেস্তা বানাতে হবে আপা সেখানে ফেরেস্তা বানায়, যেখানে যাকে কালার বানাতে হবে ভাই বোকে কালার বানাতে হবে, এটা আপা ঠিকই পারে। এদিকে নিজেকে ভালো করার জন্য আপা উঠে পড়ে লেগে থাকবে যে আমি কখন ভালো